আসসালামু আলাইকুম। ২০২৪ সালে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় অনিম শামসের একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল স্টেডিয়ামগুলোর আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে। সেই প্রতিবেদনের একটা অনেক বড় অংশ জুড়ে ছিল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম, যেখানে আর্কিটেক্ট মাসুদুর রহমানের একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল। সেই ইন্টারভিউতে তিনি বলেছিলেন, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেমটা এমনভাবে তৈরি করা হয়েছে, বৃষ্টি থামার পর ১৮ মিনিটের মধ্যে সেই মাঠটা কিন্তু ড্রাই হয়ে যায় এবং ৩০ মিনিটের মধ্যে খেলা শুরু হতে পারে। সেই আর্টিকেলটা যতটুকু পড়েছি এবং তার পরবর্তী সময় এই আর্টিকেলের প্রেক্ষিতে যতটুকু আমি স্টাডি করেছি, তার উপর বেস করে এই ভিডিওটা আমি করছি যে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই যে একটা ম্যাজিক্যাল ড্রেনেজ সিস্টেম আমরা দেখি, যে বৃষ্টি শেষ হওয়ার মোটামুটি আধা ঘন্টার মধ্যে খেলা শুরু হয়ে যেতে পারে, কিংবা খুব দ্রুত সময়ের মধ্যে মাঠ শুকিয়ে যায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে, কোন কোন প্রসিডিউরের উপর বেস করে আসলে এই ড্রেনেজ সিস্টেমটা তৈরি করা হয়েছে, এই ভিডিওতে তার বিস্তারিত থাকবে। তবে এক্ষেত্রে শুরুতেই যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে মূলত ৪টা ফাউন্ডেশনের উপর বেস করে এই স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেমটা তৈরি করা হয়েছে। নাম্বার 1 যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাবসারফেস ইঞ্জিনিয়ারিং, নাম্বার 2 স্যান্ড বেসড টার্ফ কনস্ট্রাকশন, নাম্বার 3 গ্রাউন্ড স্লোপ ডিজাইন, নাম্বার 4 র্যাপিড ওয়াটার ইভ্যাকুলেশন। এখন এই পুরো ব্যাপারটাকে আমরা যদি একটু ছবির মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বর্ণনা করি, প্রথম যে ধাপটা ছিল সেটা হচ্ছে পুরো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামটা কিন্তু একটা সময় ফুটবল এবং অ্যাথলেটিক্সের কাজে ব্যবহৃত হতো, এবং ওইখানকার যে লাল মাটি অর্থাৎ লাল কাদামাটি ছিল, পুরো স্টেডিয়ামের সারফেসের লাল কাদামাটিকে কিন্তু তুলে ফেলা হয়েছিল। পুরো স্টেডিয়ামটাকে প্রায় ২.৫ থেকে ৩ ফিট পর্যন্ত খনন করা হয়েছিল, এবং সেই অ্যাথলেটিক্স বা ফুটবল ভেন্যু থেকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তর করার জন্য পুরনো লালচে কাদামাটি প্রায় ৩ ফুট গভীর পর্যন্ত তুলে ফেলা হয়েছিল। তার মানে যেটা দেখা যায় যে আমরা যেটা নর্মালি দেখি যে মাঠে একটা সবুজ ঘাসের আস্তরণ, তবে তার নিচে পুরনো কাদামাটিকে সরানো হয়েছে, গভীর খনন করা হয়েছে এবং তৈরি করা হয়েছে একটি ঢালু বেজ। এখন প্রশ্ন আসতে পারে এটা কেন করা হয়েছিল, কারণ পুরনো কাদামাটি খুব সহজে পানি আটকে রাখতো, ফুটবল মাঠের মাটি ক্রিকেটের জন্য উপযুক্ত ছিল না, আর বৃষ্টির পানি দ্রুত মাটির নিচ দিয়ে বের করে নেওয়াটাই মূল লক্ষ্য ছিল। এখন এটাও প্রশ্ন আসতে পারে যে এই খননটা যদি না করা হতো তাহলে আসলে কি হতো? তাহলে বৃষ্টির পর পুরো মিরপুর মাঠ কাদাময় হয়ে যেত এবং ঘন্টার পর ঘন্টা ম্যাচ বন্ধ রাখতে হতো। এরপরে দ্বিতীয় যে ধাপটা ছিল সেটা হচ্ছে মাঠে একটা ঢাল তৈরি করা। আপনি যদি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে কখনো খেলা দেখতে যান, একটা বিষয় খুব ভালো মতো খেয়াল করবেন, সেটা হচ্ছে পিচের জায়গাটা কিন্তু একটু উঁচু জায়গা, তার তুলনায় বাউন্ডারির জায়গাগুলো কিন্তু একটা স্লোপের মধ্যে অর্থাৎ একটা ঢালের মধ্যে রয়েছে। এটা যারা আসলে গ্র্যান্ড স্ট্যান্ডে কিংবা ওই পাশের গ্যালারিতে দেখেন এপাশ ওপাশ, তারা খুব ভালো মতো বুঝতে পারবেন যে স্টেডিয়ামে কিন্তু একটা বেশ ঢাল রয়েছে, অর্থাৎ একটা অংশ উঁচু এবং বাউন্ডারির দিকটা একটু নিচু, এবং এই উচ্চতার পার্থক্যটা প্রায় ২৯ ইঞ্চি। তার মানে বৃষ্টি হলে মাঠের মাঝখান থেকে পানি ধীরে ধীরে বাইরে যায় বাউন্ডারির দিকে, তাই পানি মাঠের মাঝখানে জমে থাকে না, ঘাসের নিচ দিয়ে ধীরে ধীরে বাইরের দিকে সরে যায়। এখানে পুরো কাজটাই করে মাধ্যাকর্ষণ শক্তি এবং সে অদৃশ্য ঢাল, আর এ কারণে অনেক সময় বৃষ্টির পরও দ্রুত ম্যাচ শুরু করা সম্ভব হয়। আসল টুইস্টের জায়গাটা, আসল ম্যাজিকের জায়গাটা আসলে ৩ নম্বর ধাপটা, অর্থাৎ এর পরের ধাপটা, যেটা আসলে মূলত মাকড়সার জালের মতো একটা পাইপ নেটওয়ার্ক বেছানো হয়েছে। অর্থাৎ এই যে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের যে সারফেসটা আপনি দেখছেন, যেটা আমি একটু আগে বলছিলাম যে ৩ ফুট পর্যন্ত নিচে গভীর খনন করা হয়েছে, এই জায়গাটাতে মাকড়সাল জালের মতো একটা পাইপ নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে, যেটাই আসলে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজের সবচেয়ে গোপন জায়গাটা। মাঠের নিচে বসানো রয়েছে অসংখ্য পিভিসি পারফোরেটেড পাইপ, অর্থাৎ ছোট ছোট ছিদ্রযুক্ত পাইপ। আর এই পারফোরেটেড কথাটা আমি যে বলছিলাম, এর মানে হচ্ছে পাইপের চারপাশে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। এই পাইপগুলো পুরো মাঠ জুড়ে এমনভাবে বসানো হয়েছে যেন দেখতে মাকড়সার জালের মতো লাগে। একটু কল্পনা করে দেখুন যে বৃষ্টি হলে কি হয়। প্রথমে পানি ঘাসের ভেতরে ঢোকে, তারপর তার নিচে বালি এবং পাথরের স্তর পার হয়, এরপর সেই পানি পাইপের ছোট ছোট ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে পড়ে, আর পাইপগুলো সেই পানি মাঠের বাইরে ড্রেন লাইনে পাঠিয়ে দেয়। এখন দর্শকরা শুধু যা দেখে সেটা হচ্ছে ঘাস, কাভার, ভেজা মাঠ, কিন্তু মাটির নিচে তখন পানি এরই মধ্যে সরতে শুরু করে দিয়েছে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এখন এই আলোচনায় কিন্তু আমি মাঝখানের একটা স্তর মিস করে গেছি, যেটাকে বলা হয় আসলে জিও টেকনিক্যাল স্তর। এই যে আমি বললাম না যে মাঠে একটা পাইপের নেটওয়ার্ক তৈরি করা হয়েছে মাকড়সার জালের মতো, তার আগে অর্থাৎ ঘাসের লেয়ারটা পার হওয়ার পরে কিন্তু একটা জিও টেকনিক্যাল স্তর তৈরি করা হয়েছে, এবং সেই জিও টেকনিক্যাল স্তরটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ঘাসের নিচে শুধুমাত্র কিন্তু মাটি নেই, বরং একের পর এক ইঞ্জিনিয়ারিং লেয়ার তৈরি করা হয়েছে। মিরপুর স্টেডিয়ামে ব্যবহার করা হয়েছে রক চিপস, গ্র্যাভেল, বালি এবং বিশেষ ইঞ্জিনিয়ার্ড মাটির স্তর।
ঘাস বসানোর আগেই এইসব স্তর তৈরি করে রাখা হয়েছিল। মাঠের স্তরটা এমন, প্রথমে ঘাস, তার নিচে সূক্ষ্ম বালির স্তর, তার নিচে রক চিপস এবং গ্র্যাভেল, তার নিচে পিভিসির পাইপ নেটওয়ার্ক, এরপর ঢালু বেস হয়ে প্রত্যেকটা স্তর আলাদা আলাদা করে কাজ করে সেটা কিন্তু পানিকে একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত করে মাঠের বাইরে বের করে দেয়। এখন ছোট্ট একটু করে বলে দিই যে আসলে এই বালির স্তরটা কেন খুব গুরুত্বপূর্ণ বা এই জিওটেকনিক্যাল স্তরটা কেন এত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের অন্যান্য মাঠগুলোতে নর্মালি আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে যে কাদামাটির একটা স্তর থাকে, তবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অন্যতম একটা অনেক বড় ফ্যাক্টর হচ্ছে এর জিওটেকনিক্যাল স্তরের জায়গাটা, যেখানে আসলে বালির পরিমাণটা অনেক বেশি থাকে। এখন এক্ষেত্রে উপকারিতা অপকারিতার জায়গাটি একটু আপনাদেরকে ব্রিফ করে দিই। কাদামাটির সমস্যা হচ্ছে পানি ধীরে শোষণ করে, দীর্ঘ সময় ভেজা থাকে, কাদা তৈরি হয়, মাঠ নরম হয়ে যায়। কিন্তু মিরপুরের আউটফিল্ডে বালির পরিমাণটা বেশি থাকে এবং বালির সুবিধা হচ্ছে পানি দ্রুত নিচে নামতে পারে, মাঠ দ্রুত শুকায়, পানি জমে থাকে না এবং ঘাস ক্ষতিগ্রস্ত কম হয়। এ কারণে বৃষ্টি থামার কিছুক্ষণ পরেই মাঠটাকে খেলার উপযোগী হিসেবে আমরা পাই। সো এটা কিন্তু একটা পুরোপুরি ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া এবং সেই ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার মাধ্যমে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের যে এই যে লেয়ারটা আপনারা দেখতে পান, এবং এখানে কিন্তু অনেকগুলো বিষয় একসঙ্গে জড়িত রয়েছে, যেটা আমি কিন্তু আপনাদেরকে একদম ধাপে ধাপে পুরো বিষয়গুলোকে বুঝিয়ে দিয়েছি। এবং এই পুরো প্রক্রিয়াটার মাধ্যমে কিন্তু মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে যে বিষয়টা আমরা দেখি ম্যাজিকের মতো, হয়তো 3টা বাজে বৃষ্টি হচ্ছে, একদম মাঠের আউটফিল্ডে অনেক পানি জমা, আপনি দেখতে পাচ্ছেন যে মোটামুটি খালের মতো হয়ে যাচ্ছে, কিন্তু 3টা 20 মিনিটের মধ্যে সেই পানি আর সেই জায়গাটা থাকছে না। সো এই ম্যাজিকের পেছনে সবচেয়ে বড় কারণটা কিন্তু এই ইঞ্জিনিয়ারিং পলিসির জায়গাটা, যেটা মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে। তবে এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় বলতে হবে যে আমাদের যারা গ্রাউন্ড স্টাফ রয়েছেন, গ্রাউন্ডসম্যান রয়েছেন, তারা কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে বাদবাকি যে কাজগুলো আছে মাঠটাকে আরও পরিপূর্ণভাবে প্রিপেয়ার করা কিংবা একেবারে খেলার উপযোগী করার যে কাজটা, সেগুলোও কিন্তু দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এই কাজগুলো হয়ে থাকে। এবং হ্যাটস অফ টু দেম যে তারা এই কাজগুলোকে, ম্যানুয়াল যে কাজগুলো রয়েছে, একটা তো ডেফিনেটলি আমি এতক্ষণ আপনাদের কাছে বর্ণনা করছিলাম যে ইঞ্জিনিয়ারিং প্রসিডিউরের যে জায়গাটা, কিন্তু এটাকে মেইনটেইন করা থেকে শুরু করে এখানে যে ম্যানুয়াল কার্যক্রমগুলো প্রয়োজন হয়, সেই ম্যানুয়াল কার্যক্রমগুলো কিন্তু বাংলাদেশের যারা গ্রাউন্ড স্টাফ রয়েছেন সেই গ্রাউন্ড স্টাফরা অত্যন্ত দক্ষতার সঙ্গে করে থাকেন। এছাড়াও আমাদের দেশে সুপার সপার ব্যবহার করা হয়, যে সুপার সপার মূলত ওই ঘাসের উপরের লেয়ারেও যদি কোনো পানি লেগে থাকে কিংবা ঘাসের উপরের লেয়ারও যদি এরকম কোনো অবস্থা থাকে যেখানে হয়তো বা পিচ্ছিল রয়েছে, এটা প্লেয়ারদের জন্য ক্ষতিকারক হতে পারে, কিংবা মাঠ যদি তারপরও খুব বেশি না শুকায়, তখন কিন্তু এই সুপার সোয়াপার দিয়ে এই ড্রাইং প্রসিডিওর কাজটা করে ফেলা হয়। সো সবকিছু মিলিয়ে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেমটা সেটা বিশ্বমানের, বিশ্বের অন্যতম সেরা ড্রেনেজ সিস্টেম, যেখানে কিন্তু বিশ্বের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে, যেটার ব্যাপারে এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।